কল্যাণ ভার্সেস কাকলি বা কাকলি ভার্সেস কল্যাণ, একেবারে তুঙ্গে তরজা এই দুই সাংসদের। কাকলি ঘোষ দস্তিদার তিনি চিঠি দিলেন স্পিকার ওম বিড়লাকে সংসদে বারবার নাকি অপমানজনক মন্তব্য, তার অভিযোগ বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি কাকলির। আর কল্যাণও থেমে নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থেমে নেই। এর আগেই কাকলি বারাসাত জেলা সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন, সরাসরি চলে যাব এবং বেশ কিছু পদও ছাড়েন। এই কল্যাণ কাকলি আবির এই তরজা তো থামার কোনো লক্ষণ নেই। এই দুই সাংসদ তাদের দুজনের যে তরজা যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব, তাদের মধ্যে যে মতের অভাব, সেটা আরো অনেকটা বেশি করে স্পষ্ট হচ্ছে। সোজা কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল একদম আড়াআড়ি ভাবে বুঝতে পারা যাচ্ছে এই দুই সাংসদের মধ্যে এই দূরত্ব বা বিরোধকে ঘিরে। কাকলি ঘোষ দস্তিদারের পরিষ্কার বক্তব্য যে একজন মহিলা সাংসদ বা মহিলা জনপ্রতিনিধি তার সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় সেই ব্যবহারই সেই সাংসদ করেননি। এবং তুমি জানো যে গতকাল সুব্রত বক্সিকে তিনি যে দ্বিতীয় চিঠিটি দিয়েছিলেন, সেই দ্বিতীয় চিঠির মধ্যে উল্লেখিত ছিল যে একজন জনপ্রতিনিধি যিনি একই রাজনৈতিক দলের সতীর্থ, তাকে কি ভাষাতে অপমান করা হয়েছিল এবং অপমানের করার প্রেক্ষিতে দল জেনেও দলের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে আরো এক ধাপ এগিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার কারণ তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এবং যাতে লোকসভার এথিক্স কমিটিতে গোটা বিষয়টি ওঠে তা নিয়েও তিনি এগিয়েছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আইনত লড়াইয়ের পাশাপাশি সংসদের এথিক্স কমিটিতে যদি গোটা বিষয়টি যায়, তাহলে এই যে ফাটল আরো অনেকটা বেশি করে প্রকট হতে চলেছে যে আগামী দিনে সেটা কার্যত আবির আসবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে সেটা একবার দেখাবো এবং তার প্রত্যুত্তরে আইনি হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের ছেলের। দেখুন কাকলি ভার্সেস কল্যাণে। কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছি? আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। সেটা তো যখন ইচ্ছে তখন করা যায় না। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো, থাকে কোথায়? উনি এই অভিযোগও করেছেন যে অন্যান্য মহিলা সাংসদের সাথেও নাকি আপনি সে অন্যান্য মহিলা সাংসদরা যখন বলবে তখন বলবো। ওনার স্টেটমেন্ট দিয়ে তার অন্য মহিলাদের সাংসদদের স্টেটমেন্ট হয় না। আসল কথা হচ্ছে ফোর্থ ওয়ের পর অনেকেই অনেক রকম পাল্টে যাচ্ছে। এখন কে কত তৃণমূল বিরোধী বলার জন্য তৃণমূলের লোককে আঘাত করবে তার একটা কম্পিটিশন হয়েছে। এখানেই শেষ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আরো জল ঘোলা। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ফোর্থ মেয়ের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। আর কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কাকলির ছেলের। ওই সাংসদ যা যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট। আমি হোপফুল যে কোর্ট একটা পজিটিভ ওয়ার্ডিক দেবে। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমার মা পার্লামেন্টের যে এথিক্স কমিটি, সেখানেও যাতে একটা কমপ্লেন দেয়।
পালাবদলের পর বিভিন্নভাবে আমরা দেখছি তৃণমূলের গৃহদাহ তুঙ্গে, কিন্তু আবির এই তৃণমূলের গৃহদাহ দিল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটা তৃণমূল কিভাবে দেখছে বিষয়টা, নাকি দেখার কেউ নেই? দেখার কে আছে সেটা নিয়ে এখন বড় প্রশ্ন। এবং যদি দেখার কেউ থাকতো তাহলে কেন, যদি কেউ এরা দল বিরোধী মন্তব্য করে থাকেন, দলের বিষয় নিয়ে বিষোদ্গার করে থাকেন, তাহলে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। তুমি জানো যে গতকালকে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের তরফ থেকে একটি কবিতা লেখা হয়েছিল যার নাম ছিল হচ্ছে গিরগিটি। সেখানে যারা এই ধরনের সমালোচনা করছেন কার্যত তাদেরকে বেঁধা হয়েছিল যে নির্বাচনে ফল প্রকাশের কয়েক মুহূর্তের মধ্যে তাদের কি করে আচরণ বদলে যায়। আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজকে কিছুক্ষণ আগে বলছেন যে একসঙ্গে এত মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে কি এদের এই ধরনের শ্বাসকষ্ট বা দলের বিরুদ্ধে মুখ তারা খুলতেন? ফলে এরা কোথাও সুবিধা নেওয়ার জন্য মুখ খুলছেন এমন কথা বলা হচ্ছে। আবার একাধিকজন পদ ছাড়ছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকে হুঁশিয়ারি দিচ্ছেন আগামী দিনে দলও ছেড়ে দেবেন। তাদের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে তারা তো দলের কাছে এই বিষয়টাকে বারবার ধরে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের কথায় তো কোনো গুরুত্বই দেওয়া হয়নি, তাদের কথা তো শোনাই হয়নি। বরঞ্চ তারা কথা বলতে গেলে আইপ্যাক দিয়ে তাদেরকে আটকে দেওয়া হতো এবং আইপ্যাক তাদের কাছে যা শুনতেন তার উল্টো রিপোর্ট করতেন, যার জেরে এই সমস্যা তৈরি হয়। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এটাই এখন প্রশ্ন, এই ব্যক্তিরা যে ধরনের মুখ খুলছেন তাতে দল এদের সঙ্গে কথা বলবেন কিনা, এদের সঙ্গে কথা বলে কোনো সমস্যার সমাধান করবেন কিনা, নাকি দলের তরফ থেকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। কালকেই সুব্রত বক্সিকে চিঠি দিয়ে কাকলি ঘোষ দস্তিদার বিভিন্ন পদ থেকে, দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেছেন বিভিন্ন সময়। আর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারদ মামলার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন। কি বললেন দেখুন, স্পিকারকে চিঠি দেওয়ার তোড়জোড়। আমি যেটা এবারে করব, এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে, স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে, স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করা হবে। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? যে ডিঅনেস 5 লাখ টাকা নিয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই চার্জশিট দিয়েছে, যেখানে পশ্চিমবাংলার অনেক মন্ত্রীরা একসময় অ্যারেস্ট হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজ ক্লাসে পড়বেন? আপনি কেন স্যাংশন দিচ্ছেন না? একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে না? তারপর পরবর্তীকালে কি করতে হয় আমি দেখব। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ আগেই ছেড়েছেন, এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং তৃণমূল ওয়ার্কিং কমিটির সদস্য, এই 2 পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে ভুরি ভুরি অভিযোগ তৃণমূলের 4 বারের সাংসদের। চিঠিতে কাকলির অভিযোগ, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, এই পদে থাকার মানে হয় না। 2 পাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন এবং এই 2 পাতার চিঠিতে তিনি পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে, এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তুলেছেন সাংসদ। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। রেশন থেকে শিক্ষক নিয়োগ, ত্রাণ সামগ্রী থেকে আবাস যোজনা, তৃণমূল আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। চিঠিতে এ নিয়েও সরব বারাসাতের সাংসদ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল?
তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন, আরজি করের চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে ব্যথিত করেছে। নৈতিক অভিঘাত গভীরভাবে অনুভব করেছি। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, 215 থেকে এক ধাক্কায় 80। দলের বিপর্যয়ের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন কাকলী ঘোষ দস্তিদার। আমার যে কর্মীরা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে বাদ দিয়ে, তাদের অসম্মান করে, বর্ষিয়ান নেতৃত্বকে বাদ দিয়ে আমাদেরকে অসম্মান করে কাজ করেছে, সেটা শুধু আমার জেলা বলে আমার মনে হয় না, এটা সারা বাংলাতে হয়েছে বলেই সারা বাংলায় আমাদের ভোটের ফল এত খারাপ হয়েছে। আইপ্যাক সম্পূর্ণভাবে নৈতিক দায় স্বীকার করে নিক। এদিন চিঠিতেও আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কাকলী। এখন প্রশ্ন হলো, দলের সমস্ত পদ ছেড়েছেন, এবার কি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন কাকলী ঘোষ দস্তিদার? সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে নিয়ে তৃণমূলে গৃহদাহ গত কয়েকদিন ধরেই তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলী ঘোষ দস্তিদার। সম্প্রতি তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ, ছেড়ে দেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করি। এরপরেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠকে যোগ দেন কাকলী ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। সরকারি বৈঠকে যোগ, পরের দিনই দলের সমস্ত পদ থেকে ইস্তফা। জল্পনা বাড়ছে বারাসাতের সাংসদকে ঘিরে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।